গতদিন যে বিষয় নিয়ে কথা বলছিলাম তার মধ্যে অন্যতম বড় একটা বিষয় ছিল যে ইউরোপ এই মুহূর্তে প্রচন্ড রকম গরমে কষ্ট পাচ্ছে। আরে কষ্ট পাওয়া বলতে যে পরিমাণ কষ্ট বলতে আমরা যা বুঝি, আমরা ভারতবর্ষে অবশ্য এই ব্যাপারটা খুব একটা গায়ে নাও লাগতে পারে, কারণ ভারতবর্ষে আমরা 40 ডিগ্রি সেলসিয়াসকে কি এমন মনে করতে পারি, কিন্তু মাথায় রাখতে হবে এটা ইউরোপ। ইউরোপে 40 ডিগ্রি টেম্পারেচার মানে কিন্তু ভীষণ বড় একটা, মানে হিউজ টেম্পারেচার। মানে এই জায়গায় দাঁড়িয়ে ইউরোপিয়ানরা, মানে আপনারা জানেন যে ইউরোপিয়ানরা শীতের দিনে -20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচারকে নর্মালি তাদের খুব নর্মালাইজ করে নিয়েছে। তো সেখানে দাঁড়িয়ে ইউরোপিয়ানরা যখন এই জুন এই মাসটায় এসে যখন 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কষ্ট সহ্য করছে, তখন তো স্বাভাবিকভাবে বুঝতেই হয় যে তাদের পক্ষে আমাদের মতো, যে আমাদের উপর যে গরমের এফেক্ট, আমাদের 48 ডিগ্রি বা 45 ডিগ্রি বা 40 ডিগ্রি সেলসিয়াসের যা এফেক্ট আমাদের উপর পড়ে, ইউরোপিয়ানদের উপর তার থেকে বেশি পড়ারই কথা। তবে এটা যে খুব এক্স্যাক্টলি শুধুমাত্র এই টেম্পারেচার এভাবেই বেড়েছে বলে ইউরোপিয়ানদের কষ্ট হচ্ছে এমনটা নয়। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, ইউরোপ যেহেতু অনেক বেশি ক্লিনার এয়ার পায়, সুতরাং সেখানে সানলাইটের যে এক্সপোজার অর্থাৎ সূর্যের যে আলো তা কিন্তু অনেক বেশি কড়া। অর্থাৎ আমাদের এখানে যেহেতু এই গরমের সময় বা বর্ষার আগে আগে কন্ডিশন ভীষণ রকম হেজি থাকে, মানে বাতাসে ধূলিকণার পরিমাণ এত বেশি থাকে, ফলত সূর্যের যে আলো তা আমাদের ত্বক পর্যন্ত পৌঁছয় না। যদিও এর একটা অন্য এফেক্ট রয়েছে, অন্য গ্রিন হাউস এফেক্ট তৈরি করে, কিন্তু সরাসরি মানুষের দেহে যে যে সূর্যের আলো এসে লাগার যে সাধারণভাবে যেটা আমাদের দেশে ঘটে না, সেটা কিন্তু ইউরোপে অনেক বেশি ঘটে। ফলত ইউরোপে এই 38 ডিগ্রি বা 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং এই সরাসরি সানলাইট, সরাসরি সূর্যের আলো, রোদ, এটা কিন্তু ইউরোপকে অনেক বেশি কষ্ট দেয়। এই জন্য আমরা যারা ভারতবর্ষে থাকি তারা এক্স্যাক্টলি ইউরোপিয়ানরা এই সময় কতটা কষ্ট রয়েছে তা আমরা ঠিক বুঝতে পারছি না। ইউরোপের বেশিরভাগ দেশে এই মুহূর্তে ইমার্জেন্সি জারি করে দেওয়া হয়েছে। বাইরে তো প্র্যাকটিক্যালি প্রায় বেরোনো বন্ধ ইউরোপিয়ানদের, এবং বহু জায়গায় আপাতকালীন পরিস্থিতিতে যেটা করা হয়েছে সেটা হচ্ছে জল ছেটানো হচ্ছে। ইউরোপের প্রচুর যে রেল লাইন, সে রেল লাইন কিন্তু অলরেডি বেঁকতে শুরু করেছে, রাস্তার পিচ খুলে যাচ্ছে। এই যাবতীয় কিছু কিন্তু ঘটছে ইউরোপিয়ানদের এই যে লং একটা এফেক্ট, যে এফেক্টটা আমরা সাধারণভাবে আমরা যারা এশিয়ায় থাকি বা যারা আমেরিকায় থাকে তাদের কিন্তু অনেক কম এফেক্ট তারা সহ্য করছে, কারণ এই মুহূর্তে বিশ্বের সব থেকে দ্রুত যে মহাদেশটি সব থেকে দ্রুত গরম হচ্ছে, মানে যেটা গ্লোবাল অ্যাভারেজ তার থেকে অনেক দ্রুত গরম হচ্ছে, সেই মহাদেশটির নাম ইউরোপ। ইউরোপের এই যে কন্ডিশন, এর অন্যতম একটা বড় কারণ আমরা যেখানে অবস্থান করি, ভারতবর্ষ যেখানে অবস্থান করে তার থেকে ইউরোপ অনেক উত্তরের দিকে। ফলত এই গরমের সময় ইউরোপের দিন অনেকটা বড়। ইউরোপে কিন্তু অনেক রাত পর্যন্ত, যদিও তাকে রাত বলা যাবে কিনা জানি না, ইনফ্যাক্ট আমরা ভূগোলে সেই নিশীথ সূর্যের দেশ পড়েছি আমরা নরওয়েকে, বোঝাই যায় যে সেখানে রাত কতটা বড় হতে পারে। বহু জায়গায় দেখা গিয়েছে যে ইউরোপে গরমের সময় যেটা হয় যে যেহেতু রাত্রি 9টা-10টা পর্যন্ত সূর্য থাকে আকাশে, ফলত দিনের এই সময়টা অনেকটাই লম্বা। এই দিনের অনেকটা সময় লম্বা হওয়ার জন্য সূর্যের যে তাপ, সেই তাপ কিন্তু অনেক দীর্ঘ সময় ধরে ইউরোপের উপর পড়ে। এটা ইউরোপে এক সময়, মানে যখন ইউরোপ সে অর্থে ঠান্ডা ছিল, আমরা যারা ইংরেজি কবিতা পড়েছি, ইংরেজি কবিতা, ইংরেজি গল্প, ইংরেজি উপন্যাসে কিভাবে ওরা গ্রীষ্মকে মানে সামারকে সেলিব্রেট করেছে তা তো আমরা দেখেছি। ইনফ্যাক্ট যে দিন বড় হওয়া যে সময় থেকে শুরু হয়, এই যে ডিসেম্বরের একদম শেষ ভাগ থেকে, সেই সময় ইউরোপিয়ানরা যে উৎসবে মেতে উঠত, কারণ এই সময় থেকে দিন বড় হতে শুরু করেছে, ওদের শীতের দিন আস্তে আস্তে ফুরোবে, গ্রীষ্ম আসবে, বসন্ত আসবে তার আগে, এই যে আনন্দ, সেই ইউরোপিয়ানদের সেই আনন্দ কিন্তু এবার সত্যি সত্যি মানে দুঃখে পরিণত হচ্ছে। ওদের কাছে কিন্তু গ্রীষ্ম এই মুহূর্তে সব থেকে কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে।
এই যে একটা লম্বা দিন, একটা বড় দিন, একটা দীর্ঘ সময় ধরে সূর্যের আলো পাওয়া, এই সবটা মিলিয়ে ইউরোপে কিন্তু টেম্পারেচার, আমাদের এখানে কি হতে পারে, আমাদের এখানে টেম্পারেচার কিন্তু সন্ধ্যের পর থেকে কমার সম্ভাবনা থাকে। কারণ আমাদের এখানে মোরাললেস ভারতবর্ষের এই পূর্ব প্রান্তে বা পশ্চিম প্রান্তেও সেখানে মোটামুটি 7টা সাড়ে 7টার বেশি কোনো সময় আলো থাকে না। আলো আস্তে আস্তে পড়তে শুরু করে বিকেল 5:30 6টার পর্যন্ত সূর্যের আলো প্রায় ম্রিয়মান হয়ে যায়। সেক্ষেত্রে যে সুবিধাটা আমরা ভোগ করি সেটা হচ্ছে আমাদের এখানে যে সূর্যের প্রখর তাপ, তা কিন্তু একটা ভাবে ব্যালেন্স করা পসিবল হয়, কারণ রাত আমাদের এখানে মোরাললেস কাছাকাছি একটু লম্বাই থাকে। কিন্তু ইউরোপে দেখা যায় যে তারা যেহেতু অনেক উত্তরের দিকে অবস্থিত, ফলত তাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে রাত অনেক ছোট এই গরমের সময়, দিন অনেক বড়। এই যে বড় দিন, যে বড় হওয়া, দিনের যে দৈর্ঘ্য বড় হওয়া, তা কিন্তু তাদেরকে যথেষ্ট রকম সমস্যায় রাখে। তার উপরে ইউরোপের আরো বড় একটা প্রবলেম হচ্ছে, এই ইউরোপের কিন্তু বাড়ি ঘরদোর কিন্তু অনেক বেশি শীতের জন্য তৈরি করা। শীতের জন্য তৈরি করা বলে বাড়ি ঘরদোরের যে ওয়ালের থিকনেস সেটা অনেক বেশি, অর্থাৎ বাড়ির দেয়াল অনেক চওড়া, মোটা, প্রশস্ত, এবং তার সাথে সাথে বাড়ির যে 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 জানলাগুলো রয়েছে সেই জানলাগুলো বেশিরভাগই কাঁচ দিয়ে ঢাকা, যাতে সূর্যের আলো আসে কিন্তু বাইরে থেকে কোনো রকম শীতের যে কষ্টকর বাতাস সেটা যেন ভেতরে না প্রবেশ করে। এটাই এই মুহূর্তে কিন্তু কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে ইউরোপিয়ানদের কাছে, কারণ তারা ঘরেও কোনো রকম স্বস্তি পাচ্ছে না। এই যে বড় বড় জানলা, যে জানলাগুলো এতদিন ধরে তাদেরকে শীতের সময় রোদ এনে দিত, সেই জানলাগুলো কিন্তু এবার তাদেরকে যথেষ্ট রকম সমস্যায় ফেলছে, কারণ এবার যে রোদ আসছে সেই রোদ কিন্তু আর কোনো রকমভাবেই যে ঘরটাকে গরম করে ফেলছে তা কিন্তু আর তাদেরকে কোনো রকম স্বস্তি দিচ্ছে না। ইউরোপিয়ানদের আরো বড় একটা সমস্যা হচ্ছে, ইউরোপিয়ানরা কিন্তু একটা জায়গা থেকে আমরা আমরা যেভাবে ভারতীয়রা, ইনফ্যাক্ট পৃথিবীর অনেক দেশ যারা যেভাবে এসিতে মানে এয়ার কন্ডিশনিংয়ে অভ্যস্ত, ইউরোপিয়ানরা কিন্তু সেভাবে অভ্যস্ত নয়। এবং ইউরোপের এন্টায়ার ইউরোপের 20%-রও কম মানুষ কিন্তু এই এসি ব্যবহার করে, যেটা ইংল্যান্ডের মতো দেশে তো 7%, কোনো কোনো দেশে 6% 5% পর্যন্ত, মানে তার থেকে বেশি বাড়িতে এসি নেই। এবং ইউরোপিয়ানরা ঐতিহাসিকভাবে যেটি করে, তাদের যে ঐতিহাসিক স্থানগুলো সেগুলোকে রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করে, এবং বাড়িঘর যেহেতু অনেক পুরনো, তাই সেসব বাড়িতে এই যে এসির আউটডোর ক্যাবিনেট এগুলো লাগানোর ফলে যে বাড়ির যে সৌন্দর্য নষ্ট হবে, সে কারণে ইউরোপিয়ান বহু শহরে এসি ব্যবহার করাতেও প্রতিবন্ধকতা জারি করা আছে। এইটা কিন্তু এবার সত্যি সত্যি ইউরোপিয়ানদের মধ্যে সমস্যা তৈরি করছে, কারণ তাদের বাড়িতে এসি নেই, বহু ইউরোপিয়ান বাড়িতে তো ফ্যান পর্যন্ত নেই। এবং এই যে এই প্রবল গ্রীষ্মে দেখা যাচ্ছে ইউরোপিয়ানরা কিন্তু ফ্যান কেনার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে, কারণ বহু জায়গাতে এসি ব্যান্ড, এসি ব্যবহার করা যায় না, সুতরাং ফ্যান চাই। এবার ফ্যান কিনতে গিয়ে দেখা যাচ্ছে ইউরোপে এই মুহূর্তে সব থেকে বেশি যে ঘাটতি দেখা যাচ্ছে, যেই জিনিসটির সব থেকে বেশি চাহিদা সেটি হচ্ছে ফ্যান। ইউরোপিয়ানরা ফ্যান খুঁজে পাচ্ছে না। যে ইউরোপের দলগুলো এই মুহূর্তে আমেরিকায় গিয়ে ওয়ার্ল্ড কাপ মাতাচ্ছে, তাদের দেশে ইউরোপের মানুষজন যে একত্রে, যেটা ইউরোপের চিরকালীন কালচার ছিল, যে তারা একসাথে বসে পাবে বা বারে বসে তারা ফুটবল দেখতো, হাতে একটা বিয়ারের গ্লাস থাকতো বা হাতে একটা হুইস্কির গ্লাস থাকতো, ইউরোপিয়ানদের মধ্যে কিন্তু এই বছর তার টেন্ডেন্সি একেবারে নেই, কারণ ইউরোপিয়ানরা প্রত্যেকে এই ওয়ার্ল্ড কাপের সময় ভীষণ রকম গরমে কষ্ট পাচ্ছে। কোনো এক জায়গায় একত্রিত হতে ইউরোপিয়ানরা কিন্তু এবার কোথাও আর 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 স্বাচ্ছন্দ্য বোধ করছে না। এই স্বাচ্ছন্দ্য বোধ করছে না বলে তারা কিন্তু এবার প্রত্যেকেই নিজ নিজ স্থান থেকে একত্রিত হয় না, নিজ নিজ স্থান থেকেই কিন্তু নিজ নিজ বাড়ি থেকেই কিন্তু ওয়ার্ল্ড কাপকে এনজয় করছে, মানে করার চেষ্টা করছে মাত্র। কারণ এই ওয়ার্ল্ড কাপকে যে এনজয় করার জন্য যে ক্লাইমেট প্রয়োজন, সেই ক্লাইমেট কিন্তু তাদের এই মুহূর্তে সত্যি সত্যি প্রোভাইড করা পসিবল হচ্ছে না, কারণ এবছর তো একে এল নিনো রয়েছে। তার উপরে আরও একটা বড় কারণ হচ্ছে ইউরোপ কিন্তু ভৌগোলিকভাবে অনেক বেশি উত্তর মেরুর কাছাকাছি। উত্তর মেরুতে একটা বড় সমস্যা আছে, এই উত্তর মেরুও কিন্তু দেখবেন যে অন্যান্য অন্যান্য কন্টিনেন্টের থেকে, অন্যান্য উপমহাদেশের থেকে, অন্যান্য অঞ্চলের থেকে কিন্তু অনেক দ্রুত উষ্ণ হচ্ছে। যখন কোনো একটি জায়গা
যখন বরফাবৃত থাকে, তুষারাবৃত থাকে, অনেক বড় সাদা হওয়ায় মানে সেখানে কিন্তু রিফ্লেকশন, সানলাইটের যে রিফ্লেকশন, সূর্যের আলোর যে তার রিফ্লেকশন কিন্তু অনেক বেটার হয়। ফলত এই অঞ্চলগুলো কিন্তু সেভাবে কিন্তু আর অনেক মানে সূর্যালোক কম অ্যাবজর্ব করে এবং তাতে যেটা হয় এই অঞ্চলগুলো অনেক বেশি ঠান্ডা থাকে, শীতল থাকে। কিন্তু যে অঞ্চলগুলোতে বরফ গলে গিয়েছে সেখানে যখন বরফ গলে যাওয়ার পরে যে সেই উত্তর মেরুর কাছাকাছি অংশগুলোতে অনেক বেশি গাঢ় নীল সমুদ্র রয়েছে, সমুদ্রের জল অনেক বেশি সানলাইটকে অ্যাবজর্ব করে। এই যে সানলাইটকে অ্যাবজর্ব করা, এই সানলাইট অ্যাবজর্ব করার ফলে এই অঞ্চলটা কিন্তু ক্রমাগত উষ্ণ হতে শুরু করে এবং এর একটা এফেক্ট আরও বেশি করে দেখা যায় যে পার্শ্ববর্তী যে বরফাবৃত অঞ্চলগুলো সেখানকারও বরফ আস্তে আস্তে গলতে শুরু করে। এই যে অনেক বেশি গরম হতে শুরু করা, এই উষ্ণ হতে শুরু করা সমুদ্রের, তার অন্যতম বড় কারণ সমুদ্রের রং। এই সমুদ্রের জল যত বেশি গাঢ় হবে, যত বেশি তার রং যত বেশি গাঢ় হবে, সে কিন্তু তত বেশি সানলাইট অ্যাবজর্ব করবে। ফলত যে রিফ্লেকশনের যে সুবিধাটা, অনেক রিফ্লেকশনের সুবিধে ছিল, সেটা কিন্তু এই গাঢ় তুষারাবৃত যে অঞ্চলগুলো তার জায়গায় গাঢ় জলের যে নীল জল বা প্রায় কালচে জল, সেইখানে কিন্তু অনেক অনেক বেশি অ্যাবজর্পশন হয়। ফলত এই অঞ্চলের তাপ বেড়ে যায়। এই ইউরোপ আর্কটিকের কাছাকাছি হওয়ায় মানে উত্তর মেরুর কাছাকাছি হওয়ায় কিন্তু এই সমস্যাটা কিন্তু তাদের মধ্যে আরও বেশি দেখা যাচ্ছে। এর সবথেকে বড় নমুনা এই মুহূর্তে এই বছর উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ডেনমার্ক। ডেনমার্কের টেম্পারেচার, যে ডেনমার্ক শীতের জন্য বিখ্যাত, যে ডেনমার্ক প্রবল রকম শীত প্রধান দেশ, সেই ডেনমার্কে এবছর তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে গিয়েছে। এন্টায়ার ইউরোপে 1300 লোক মারা গেছে, যার মধ্যে বেশিরভাগই 65 বছরের ঊর্ধ্বে, অর্থাৎ বৃদ্ধদের ওপরে কিন্তু এই হিট ওয়েভের প্রভাব সব থেকে বেশি পড়ছে। এবং আরও একটা মানে উদ্বেগজনক যে ব্যাপার, সেটা হচ্ছে ইউরোপিয়ান যত রকম ক্লাইমেট এজেন্সি রয়েছে যারা, তারা কিন্তু প্রত্যেকেই বলে দিয়েছে আগামীতে মানে আগামী বছরগুলোতে উত্তরোত্তর ইউরোপে কিন্তু মানুষের মৃত্যু এই তাপমাত্রাজনিত কারণে আরও বাড়বে এবং তার সব থেকে বড় এফেক্ট পড়বে কিন্তু ইউরোপের বৃদ্ধ মানুষদের ওপরে। তবে তারা আবারও যেহেতু তাদের এসি ব্যবহারে তাদের সাইকোলজিক্যালি একটা সমস্যা হয়, তারা চায় না যে এসি ব্যবহার করে পৃথিবীর অ্যাভারেজ যে টেম্পারেচার সেই এবং তার সাথে সাথে কার্বন ফুটপ্রিন্ট সেটা আরও বাড়িয়ে দিতে, তাই ইউরোপিয়ান অনেক দেশে অনেক অঞ্চলে কিন্তু আবার নতুন করে বৃক্ষরোপণ শুরু হয়েছে। ইউরোপিয়ানরা কিন্তু গাছ লাগিয়ে নিজেদের অঞ্চলকে, নিজেদের দেশকে, নিজেদের শহরকে ঠান্ডা রাখার রাস্তায় হাঁটতে শুরু করেছে। ইউরোপিয়ান প্রচুর রাস্তার পাশে এখন কিন্তু নতুন করে গাছ লাগানোর টেন্ডেন্সি শুরু হয়েছে। অনেক ইনফ্রাস্ট্রাকচার ভেঙে সেখানে গাছ লাগানোর আমরা প্রবণতা দেখতে পাচ্ছি। আমরা ভারতীয়রাও নিশ্চয়ই আগামীতে তাদের থেকে কিছু শিখবো, তাদের থেকে অনেক কিছু শেখবার আছে আমাদেরও।